139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আসতে শুরু করেছে ফলাফল। ইভিএম পদ্ধতিতে ভোট দিছি, এটা একটু সহজ লাগছে। আমরা খুবই সন্তুষ্ট। ইন্ডিয়া মেশিনে 6টা চাপ দিছি, ভোট হয়ে গেছে। প্রোটেকশন ছিল না, আমেরিকার বই কেড়ে নিছে, এখন কি করবে? ওখানে কোনো স্বাক্ষর নাই। গুন্ডাওয়ালার লোকজনে একসাথে দাপুর দুপুর ইট মারে আর বোম মারে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। 40% ভোট পড়ার পরও বিএনপির দাবি জনগণ বর্জন করেছে। যেটি দামি নির্বাচন, জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন। ভোট কেন্দ্রে একজন ভোটার নাই। আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলুট করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী, জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। সফরে আসছেন ডোনাল্ড লু। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই ঢাকার, জানালেন সফররত দলের প্রধান। এ মাসেই সিদ্ধান্ত, অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে সংস্থাটি। দেশের 139 উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং রংপুরের পীরগাছায় আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, কেরানীগঞ্জ উপজেলার যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ শেষে গণনার কাজও প্রতিটি কেন্দ্রেই প্রায় শেষ হয়েছে এবং সেই কেন্দ্রগুলো থেকে এখন উপজেলা কার্যালয়, উপজেলা পরিষদ ভবনে কিন্তু সেই যে ফলাফলগুলো সেগুলো আসতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বা এখন পর্যন্ত যে যে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে ছিল, যে যে নির্বাচনী সরঞ্জাম তারা নিয়ে গিয়েছিল, যেমন অমোচনীয় কালি, ব্যালট বাক্স থেকে শুরু করে যা যা অবশিষ্ট আছে সব কিন্তু তারা উপজেলা পরিষদে এসে জমা দিচ্ছেন এবং শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভোট গণনার কাজ, আনুষ্ঠানিক যে ফলাফল, সেই আনুষ্ঠানিক ফলাফল ধীরে ধীরে এখানে ফলাফল চলে আসবে এবং এরপরই এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এখন এখানে ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্র থেকে যারা প্রিজাইডিং অফিসাররা ছিল তারা সেই জায়গা থেকে তাদের যে ফলাফল সেগুলো নিয়ে উপজেলা পরিষদে আসছেন। আমরা যদি সারাদিনের কথাটা বলি, সারাদিনের আজকে সকাল থেকে যেহেতু একটু বৃষ্টি ছিল, সুতরাং সকালবেলা ভোটার উপস্থিতি কিন্তু একটু কম থাকে, কিন্তু বেলা 10টা থেকে 12টার মধ্যে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে বাড়ার পর এই ভোটটা চলতে থাকে এবং এই পুরো ভোট প্রক্রিয়া কেরানীগঞ্জে আমরা দেখেছি অভিযোগ এবং পাল্টা অভিযোগ ছিল। এই জায়গাটিতে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুজনের মধ্যে। প্রথমজন হচ্ছে কাপ পিরিচ মার্কায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলতাফ হোসেন বিপ্লব, এবং পাশাপাশি যিনি এখানে আনারস মার্কায় লড়েছেন সে রয়েছেন আনারস মার্কার শাহিন আহমেদ। তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন একে অন্যের উপর দোষ চাপিয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে কেউ নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, কেউ আবার অভিযোগ করেছিলেন যে তাদের নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে আজকে সারাদিনের ভোট শেষ হয়েছে এবং এখন কিন্তু উপজেলা পরিষদে সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। পাশাপাশি এখন ভোট গণনা করে এখান থেকেই চূড়ান্ত ফলাফল ঘোষণা দেওয়া হবে। এই মুহূর্তে এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ এবং এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন রংপুরে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখন আমি রয়েছি পীরগাছা উপজেলা পরিষদ হল রুমে। বা একটু জানিয়ে রাখি, আজকে রংপুর জেলার দুটি উপজেলায় ভোট হয়েছে প্রথম ধাপে। একটি হলো পীরগাছা উপজেলা এবং আরেকটি হলো কাউনিয়া উপজেলা। এবং ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই এই উপজেলা হল রুমে বিভিন্ন কেন্দ্রের যারা প্রিজাইডিং কর্মকর্তা তারা কিন্তু ফলাফল নিয়ে এসছেন এবং ফলাফল নিয়ে আসার পরে এখানে সর্টিং করার পরে এখানে একটি প্রজেক্টর দেওয়া হয়েছে এবং প্রজেক্টরের প্রতিটি প্রার্থী কি পরিমাণ ভোট পেয়েছেন সেটি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আপাতত এখানকার যে মোট ভোট কেন্দ্র পীরগাছা উপজেলার 131
131টি এবং আমাদের এখন পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল, এখানে 4 জন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে লড়াই করছেন এবং 4 জনের মধ্যে আসলে আমরা যদি একটু বলি, এখানে মূলত মাহবুবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে যিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন, ঘোড়া প্রতীকে যিনি লড়াই করছেন 4622 ভোট, এবং আমরা যদি বলি আব্দুল্লাহ আল মামুন মিলন স্বতন্ত্র প্রার্থী, তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট করছেন এবং তিনি পেয়েছেন 4665 ভোট, এবং এখানে আরেকজন প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী, তিনি পেয়েছেন আনারস প্রতীকে ভোট করছেন এবং পেয়েছেন 1127 ভোট, এবং একই সাথে মনিরুল ইসলাম তিনি দোয়াত কলম মার্কে ভোট করছেন, তিনি পেয়েছেন 5158 ভোট, এবং এখানকার যে মোট 131টি ভোট কেন্দ্র রয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ শেষে তারা কিন্তু এই যে হলরুমে তারা আসছেন এবং রিটার্নিং কর্মকর্তা এখানে এসছেন এবং সেখানে তাদের যে ফলাফল সেটি তারা বুঝিয়ে দিচ্ছেন, এবং একই সাথে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমেও কিন্তু যে ভোটের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। তবে আমাদের মতো যারা অপেক্ষা করছেন, এখানে ফলাফল ঘোষণা হচ্ছে এবং হয়তো আমরা যেটা জানি যে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে পুরোপুরি ফলাফল পেতে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে পীরগাছা থেকে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট কেন্দ্রের ভেতর কোনো সহিংসতা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, 2টি কেন্দ্রের বাইরে সহিংসতার ঘটনা ঘটলে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এ কথা জানান সিইসি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। এদিকে জনগণ আওয়ামী লীগের জালিয়াতির উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দেয়ায় উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র ফাঁকা ছিল। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, তা আবারও প্রমাণ হয়েছে বলেও দাবি দলটির নেতাদের। জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বর্জন বিএনপির, আর সেই নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হয়েছে এই উপজেলার প্রথম ধাপের ভোটে। কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান দাবি করেন, দেশের মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। আজকে পুনরায় ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সিলেট করি। এদিকে পবিত্র ওমরা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাতারা বেগম। পরে তিনি গণমাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তোলেন। ভালো আছি, আমি ওমরা করে এসেছি ভাই, খুবই প্রায় 10 ঘন্টার জার্নি হয়ে গেছে। ইমিগ্রেশনে তো যা আছে নর্মাল হ্যারাসমেন্ট সেটা আছেই। গত 2রা মে সস্ত্রীক সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তার আশঙ্কা, এই যুদ্ধের কারণে বেড়ে যেতে পারে জ্বালানি তেল ও এলএনজির দাম। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন সংসদ নেতা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া
পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের, তাদের জন্য কষ্ট হচ্ছে। যে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভে চাপ পড়লেও আসলে আমাদের মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিকটাই আমরা লক্ষ্য রাখছি। বাংলাদেশ সম্পর্কে খবরদারিমূলক মনোভাব থেকে সরে এসে এখন কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেয়ায় বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তাগুলো অর্থহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, লুর সফরে নতুন উচ্চতায় যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চলতি মাসে ঢাকা সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এটি হবে তার চতুর্থ ঢাকা সফর। মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের মানুষের কাছে এখন আর অপরিচিত কেউ নন। 2023 সালে জানুয়ারি ও জুলাইতে দুইবার বাংলাদেশে এসে আলোচনার সৃষ্টি করে গেছেন তিনি। এর আগে বারবার প্রেসক্রিপশন দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের আগে গত নভেম্বরে চিঠি দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে। সেই ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসছেন ঢাকায়। তবে এবার অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে কোনো নসিহত নয়, বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে আসছেন তিনি। ডোনাল্ড লু মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীত হবে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ডোনাল্ড লুর বক্তব্য ও আচরণের সঙ্গে এখন কি কোনো ফারাক এসেছে? অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একরকম খবরদারি মনোভাব থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বিস্তার করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায় মার্কিন সরকার। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশে বাণিজ্যের সুযোগও ছাড়তে চায় না দেশটি। কোনো দেশ পৃথিবীতে যখন তার উন্নয়ন কাঠামো মোটামুটি তৈরি করে, তখন বড় আকারে একটা স্পেস তৈরি হয় যে সেখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেই সব দেশের লাভ হতে পারে। স্বাভাবিকভাবে আমেরিকাও চাইবে যে বড় ধরনের পার্টনারশিপ কোথায় করা যায়, কারণ এখন তো কম্পিটিটর তো অনেক বেশি। চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলো পাশে থাকায় বাংলাদেশ যেন মার্কিন বিরোধী ব্লকে ঢুকে না পড়ে সে চিন্তাও রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনের সাথে বড় ধরনের সম্পর্ক আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি 115 কোটি 20 লাখ ডলার ছাড় পেতে কোনো বাধা নেই বলে মনে করে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মিশন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটির বোর্ড। বিকেলে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের প্রধান ক্রিস পাপাজর্জিও। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ কাজ করছে বলেও জানান তিনি। পাপাজর্জিও আরও বলেন, চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 9.4% বেশি হবে না। আগামী অর্থ বছরে যা নেমে আসবে 7.2%, আর জিডিপি প্রবৃদ্ধি হবে 5.4%। আমদানি সংকোচন নীতি শিথিল করা হলে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি দাঁড়াবে 6.6%। We have been seeing the reserves basically declining for some months now, and we have all been concerned. The inflation, I think you have been seeing in the country for some time and has been persistent. Since then, we have seen some action by the authorities by increasing the interest rates, the primary rates by 150 points, but inflation has been pretty stable. সন্ধ্যার সময় আরও থাকছে, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। ফিরেছেন সাকিব, মোস্তাফিজ ও সৌম্য, বিশ্রামে শরীফুল। সন্ধ্যার সময় খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে।
সাকিব সৌম্যকে জায়গা করে দিতেই দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও পারভেজ ইমন। 10 মাস পর বাংলাদেশ টি-20 দলে ফিরেছেন সাকিব আল হাসান। সবশেষ গেল বছর আফগানিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। ডিপিএলে শেখ জামালের হয়ে খেলার জন্য চট্টগ্রামের প্রথম 3 ম্যাচে ছিলেন না সাকিব। ইনজুরি কাটিয়ে দলে তার সঙ্গী হয়েছেন সৌম্য সরকার। স্কোয়াডে নাম না থাকলেও চট্টগ্রাম দলের সঙ্গেই ছিলেন এই বাঁহাতি ব্যাটার। কাজ করেছেন ফিটনেস নিয়ে। আইপিএল থেকে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম পেয়েছেন মুস্তাফিজ। ঢাকার 2 ম্যাচে মাঠে দেখা যাবে তাকে। শুক্রবার সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আসতে শুরু করেছে ফলাফল। প্রধানমন্ত্রী জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। এবং খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ ইনান আপনাকে। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।